এরপর বিশিষ্ট সমাজসেবী চিত্তরঞ্জন মান্না মহাশয়কে বরণ করে নিচ্ছে আমাদের দশম শ্রেণীর ছাত্রী তিথি পাত্র। উত্তরীয় এবং পুষ্পস্তবক। এরপর আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় বিশ্বজিৎ দোলে মহাশয়কে বরণ করে নিচ্ছে সুস্মিতা পাকুয়া, আমাদের দশম শ্রেণীর ছাত্রী। এরপর আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করব। আমি আমাদের বিশিষ্ট অতিথিবর্গকে আমন্ত্রণ জানাচ্ছি ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের জন্য। পুষ্পটা নিয়ে যাও ম্যাডাম, আসুন। নয় একটাই দেশ, ঘুচিয়ে দিলে সে তুমি সব পরদেশ। হে বীর শ্যামাপ্রসাদ, তোমায় প্রণাম, তোমার আদর্শ রবে চিরদিন অমর হয়ে শোনায়। আমি অন্যান্য শিক্ষক আপনারা পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন। করতালি এখন দেওয়ার প্রয়োজন নেই, অনুষ্ঠানের গুরুত্বটা বসে তোমরা দেবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা বন্দে মাতরম গানটি গাইবে তোমরা আমার সামনে চলে এসো। সকলেই গলা মেলাবে, কিন্তু কয়েকজন এসো। আমরা অনুষ্ঠানের
সালে দেশভাগের সময় অবিভক্ত বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়া থেকে বাঁচাতে এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলোকে ভারতে যুক্ত করে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রধান ভূমিকা পালন করেছিলেন। মুসলিম লীগে সমগ্র বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার দাবির বিরুদ্ধে শ্যামাপ্রসাদ তীব্র প্রতিবাদ জানান এবং জনমত গড়ে তোলেন। তিনি যুক্তি দেন যে বাংলার হিন্দুরা পাকিস্তানের অধীনে থাকতে চায় না, তাই ভারতের অংশ হিসেবে একটি আলাদা সংখ্যাগরিষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গ গঠন করা প্রয়োজন। শ্যামাপ্রসাদের দৃঢ় অবস্থানের কারণে 1947 সালের 20 জুন বাংলা আইনসভার হিন্দু সদস্যরা পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে ভোট দেন। ফলস্বরূপ হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্য পশ্চিমবঙ্গের জন্ম হয়। এই ঐতিহাসিক দিনটির কথা স্মরণ করেই বর্তমান সরকার 20 জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। প্রেম, সততা, সাহস এবং শিক্ষার প্রতি নিষ্ঠাই একজন মানুষকে মহান করে তোলে। তার আদর্শ নতুন প্রজন্মকে দেশ ও সমাজের কল্যাণের কাজ করার প্রেরণা যোগায়। অবশেষে আমরা তার আদর্শ থেকে শিক্ষা নিয়ে একটি শিক্ষিত, ঐক্যবদ্ধ ও উন্নত ভারত গঠনের অঙ্গীকার করি। নমস্কার। ত্যাগের মহিমায় আজও গাথা দেশপ্রেমের গাথা। অখণ্ড ভারতের স্বপ্ন তুমি দেখেছিলে মনে প্রাণে। এক দেশ, এক বিধান রেখেছিলে দেশবাসীর ধ্যানে। এখন আমি এসআই ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। অত্যন্ত ধন্যবাদ বিদ্যালয়কে যে এরকম একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমরা জানি যে বর্তমান সরকার, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মোতাবেক নির্দেশ দিয়েছেন যে প্রতিটি সরকারি ইনস্টিটিউশন, স্কুল, সমস্ত জায়গায় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে 23 জুন থেকে 6 জুলাই, অর্থাৎ আমরা আগেই সমস্ত আলোচনার মাধ্যমে জেনে গেছি ওনার জন্ম হয়েছিলেন 1901 সালের 6 জুলাই এবং ওনার মৃত্যু 1953 সালের 23 জুন। অর্থাৎ এই 23 জুন থেকে 6 জুলাই এই প্রায় এক পক্ষকাল 15 দিন যাবৎ নির্দেশ, পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মতো সমস্ত ইনস্টিটিউশনে মানে ওনাকে স্মরণ করে একটি বিশেষ দিন পালন করার জন্য। তো আজকে আমাদের মাস্টারমশাই এই 2 জুলাই এই দিনটি বেছে নিয়েছেন। অত্যন্ত ধন্যবাদ জানাই মাস্টারমশাইকে। আর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে বলতে গেলে তোমরা আগেই শুনেছো, তোমাদের দিদিরা এখানে যে সমস্ত বিষয়গুলি বললেন, ওনার ছোট থেকে বেড়ে ওঠা, ওনার কর্মজীবন, তারপরে রাজনীতিতে আসা এবং ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য ওনার যে অবদান। তিনি আমাদের কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ দিবস পালন করা হলো, এই বিদ্যালয়ে নিশ্চয়ই হয়েছে, অবশ্যই হয়েছে, প্রতিটি ইনস্টিটিউশনেই হয়েছে। বর্তমানে যে পশ্চিমবঙ্গে আমরা এত মানে নির্ভয়ে, এত শান্তিতে বসবাস করি, এর পিছনে কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান অনস্বীকার্য। তিনি সবসময় অখণ্ড ভারতের কথা বলতেন। এই যে এত বিদ্বেষ, এত কিছু বলবো না, তোমরা তো জানোই যে তোমরা জানো নিশ্চয়ই আরেকটি ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের নাম তোমরা নিশ্চয়ই পড়েছো ইতিহাসে। বাংলার বাঘ বলে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়। ওনারই সুযোগ্য পুত্র ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। অত্যন্ত নিষ্ঠাবান একজন পিতার সন্তান ছিলেন এবং সেরকমই অত্যন্ত মানে ওনার পরিবারেরও যথেষ্ট একটা জ্ঞানের ভিত্তি ছিল, সেই রকম পরিবার থেকেই বড় হয়েছেন। ওনার শিক্ষা, তারপরে আরেকটি পরিচয়, উনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য এবং সেটি হয়েছিলেন খুবই অল্প বয়সে, মাত্র 33 বছর বয়সে। উনি ছিলেন ভারতবর্ষের কনিষ্ঠতম কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তারপর উনি কর্মজীবনের শেষ দিকে এসে রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং উনি যে দলটি গঠন করেছিলেন সেটির নাম ছিল ভারতীয় জনসংঘ। সেটাই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, যে সরকার বর্তমানে আমাদের সরকার চালাচ্ছে, বিজেপি নামে পরিচিত হয়। তবে ওনার জীবন খুব যে দীর্ঘায়িত ছিল তা নয়। 1901 থেকে মাত্র 1953 অর্থাৎ 52 বছরের জীবন ছিল।
বছরে বা 53 বছরে। এই সংক্ষিপ্ত জীবনেই উনি পশ্চিমবঙ্গের এবং ভারতের ইতিহাসে যে অনস্বীকার্য অবদান রেখে গেছেন, আমি বলবো তোমরা ছোট ছোট ছাত্রছাত্রীরা ওনার জীবনী সম্পর্কে আরও ভালো করে পড়বে, দেশপ্রেম সম্পর্কে জানতে পারবে এবং আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে অবদান সেইটা আরও একবার স্মরণ করিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ। উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ছাড়ো আস্তে আস্তে, রিল্যাক্স করো। পরবর্তী যোগব্যায়ামের জন্য প্রস্তুত হও। মৎস্যাসন শুরু করো। আস্তে 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 আস্তে। নাও শুরু করো। ছাড়ো আস্তে আস্তে। আস্তে আস্তে রিল্যাক্স করো। পরবর্তী যোগব্যায়ামের জন্য প্রস্তুত হও। উষ্ট্রাসন শুরু করো। বলছি না, ছাড়ো আস্তে আস্তে। রিল্যাক্স করো, শবাসন করো। শরীর একদম হালকা করে দাও, একদম হালকা। ঠিক আছে, এবার ওঠো। নমস্কার করো, উঠে আবার নমস্কার করো। এবার সোমনাথ বেরো, আস্তে আস্তে সোমনাথ বেরো। ঠিক আছে, গত 21শে জুন আমরা বিদ্যালয়ে যোগ দিবস পালন করেছিলাম এবং 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করেছিলাম। আস্তে আস্তে খুব সুন্দর হয়েছে তোমাদের এই প্রচেষ্টা সফল হোক। আরো তোমরা এগিয়ে যাও, তোমাদের সঙ্গে আমরা আছি, চেষ্টা করবো তোমাদেরকে সমস্ত রকম ভাবে সহযোগিতা করার। এবারে তোমরা আস্তে আস্তে রিলিজ করো, আস্তে আস্তে রিলিজ হয়ে যাবে, আস্তে আস্তে। এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীগণ, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আজকে আমরা একটি বিশেষ বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি। এই উপস্থিত কার্যক্রমে আপনারা যারা উপস্থিত আছেন সবাই ধন্য এই জন্যই যে অর্থাৎ সবকির শ্লোক তার সাথে আপনারা বলবেন। আমি এক লাইন বলবো, আপনারা বলবেন।
প্রাতঃ প্রভৃতি সায়ান্নাম, বলুন, শ্রী সায়ান্নাম প্রাতরন্তত, বলুন জোরে, সায়ান্নাম প্রাতরন্তত, যৎ করোমি রাষ্ট্রমাতো তদস্তু তব পূজনম। তাহলে এর বাংলা অর্থটা কি একবার আপনাদেরকে বলে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। অর্থাৎ আমি বলার পর আপনারা বলবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বলুন, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমি যা কিছু করি না কেন, হে রাষ্ট্র মাতা, তা যেন তোমার পূজা হয়ে ওঠে। এটা হচ্ছে সংস্কৃত শ্লোকের বাংলা মানে। তো এই আপ্তবাক্যকে, মানে এই বক্তব্যকে সামনে রেখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার জীবনকে আর তৈরি করেছিলেন যে আমি যেটা করব সেটা যেন রাষ্ট্রের জন্য হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যেটাই করি না কেন সেটা আমার রাষ্ট্রের জন্য হয়। মধ্যে এই ভাবনা আনতে হবে যে আমরা যেটা করব সেটা যেন রাষ্ট্রের জন্য হয়, দেশের জন্য হয়, সমাজের জন্য হয়। আমি পড়াশোনা করছি তো সেটা রাষ্ট্রের জন্য, কারণ পড়াশোনাতে ফাঁকি দেওয়া যাবে না। অর্থাৎ ছাত্রায়ণ অধ্যয়ন তব, অর্থাৎ ছাত্রদের মূল কাজ, যারা শিক্ষক তাদের কি কাজ, সমাজকে শিক্ষা দেওয়া, যারা সমাজে যে কোনো বিষয়ে কাজ করছে তো সেটা দেশের জন্যই যেন হয়, সেই জন্য এই ভাবকে সামনে রেখে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজেকে ছোট থেকে তৈরি করেছিলেন। আর দেশকে অখণ্ড রক্ষা, দেশ আমাদের ভাবুন কতগুলো দেশ ছিল, শ্রীলঙ্কা ভারত থেকে চলে গেছে, কাশ্মীর ভারত থেকে চলে গেছে, মায়ানমার যেটা আমরা ব্রহ্মদেশ বলি সেটাও ভারত থেকে চলে গেছে, নেপাল ভারতে ছিল। তো এই রকম যখন বিষয় হচ্ছে তো ওই বালকের মধ্যে তখন প্রশ্ন জেগেছিল যখন উনি ছোট ছিল যে আমরা যে দেশে থাকি সেই দেশ কিভাবে আর ধীরে ধীরে আর কেটে কেটে চলে যাচ্ছে। একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত যদি অঙ্গ ধীরে ধীরে কেটে যায়, যদি হাতের একটা আঙুল কাটে, যদি একটা হাতের কবজি কাটে তো কেমন কষ্ট হয়। তো আমাদের দেশ মাতৃকা এরকম, আর ধীরে 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 আমাদের আর পূর্বতন রাষ্ট্রনায়কদের কিছু ভুল সিদ্ধান্তের ফলে সেটা হয়েছে। ছিল পণ্ডিত ছিল, সেখানে স্বাভিমান ছিল, তো সেই কাশ্মীর আমাদের থেকে সরে যাচ্ছে। তো উনি ভাবলেন যে ওখানে আমাকে যেতে হবে, কিন্তু আগের যে সরকার ছিল ওখানে নিশ্চিত করেছিল যে 370 ধারা বলে একটি শব্দ ছিল, যেহেতু তোমরা ছাত্র আছো আর তোমাদের জানা দরকার, কারণ যে জাতি নিজের ইতিহাস জানে না সে জাতি দীর্ঘদিন টিকে থাকতে পারে না। সেই জন্য আমাদের ইতিহাস আমাদেরকে জানতে হবে। কোনো কারণে জানানো হয়নি কিন্তু জানতে হবে। যদি আমার ইতিহাস, আমার পরম্পরা, আমার শিকড় না জানি তাহলে বেশি দিন আমরা টিকে থাকতে পারবো না। সেই জন্য কাশ্মীরের একটা 370 ধারা বলে শব্দ ছিল আমাদের সংবিধানে, কিন্তু সেখানে কি ছিল যে ভারতবর্ষের নাগরিক হয়ে ওই কাশ্মীরে তুমি যেতে গেলে তোমার পাসপোর্ট লাগবে, তা নাহলে তুমি ওখানে যেতে পারবে না। কাশ্মীরের লোক 2 টাকা কেজি চাল খাবে আর আমাদের এখানকার লোকেরা 10 টাকা 20 টাকা কেজি চাল খাবে। সেখানে তুমি জায়গা কিনতে পারবে না, ব্যবসা করতে পারবে না, কিন্তু ওখানকার লোকেরা এখানে ব্যবসা করবে, জায়গা কিনবে। তো একই দেশ দুরকম নীতি হতে পারে না। আমরা যদি কামেতে ভাবি ওই কলটাতে বা ওই পুকুরে আমরাই স্নান করবো, বাকি কেউ স্নান করবে না, কেউ জল নেবে না, তো এটা কি ঠিক? তো একটা কলে সবাই জল নেবে, একটা পুকুরে সবাই স্নান করবে, একটা শ্মশানে সবাই দেহ সংস্কার হবে, আলাদা আলাদা হবে না। এই ভাবনা ওনার মনে জেগেছিল। বাকিরা কেউ যেতে সাহস পায়নি, কিন্তু উনি বলেছিলেন ওখানে আমি গিয়ে আর ভারতের জাতীয় পতাকা তুলবো এবং ওটা আমাদেরই দেশ, অখণ্ডতা আমি গিয়ে রক্ষা করবো। সেই ভাব মনের মধ্যে নিয়ে উনি গিয়েছিলেন এবং সেখানে জেলবন্দি হয়েছিলেন, হয়ে নিজে দেহ ত্যাগ করেছিলেন। সেটা ইতিহাসটা আলাদা আছে, তো এটা বড় হলে জানবে। কিন্তু এই ভাব আমাদের মনে আছে কি? এই ভাব আমাদের তৈরি করতে হবে যে আমাদের যে অস্মিতা, আমাদের যে পরম্পরা, তার প্রতি আমরা শ্রদ্ধাশীল আছি কিনা, তাহলে আমরা সেটাকে অর্জন করতে পারবো। উনি সব থেকে কম বয়সী, 33 বছর, মাত্র 33 বছর বয়সে উনি আর ইউনিভার্সিটি চ্যান্সেলর হয়েছিলেন, মানে উপাচার্য হয়েছিলেন। এটা আমাদেরকে আর প্রেরণা দেয়, এখান থেকে আমাদের শিখতে হবে
যে একটা অল্প বয়সী আর ছেলে যুবক সে একটা বিশ্ববিদ্যালয়কে চালাচ্ছে। উনি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ইংলিশের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে, এমনি নেই, তার পঠন পাঠনের যে ডেপ্থ সেটাও কত বড় আছে। তো সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সেজন্য আমরা মহাপুরুষের নাম বলে থাকি, কারণ মহাপুরুষরা আমাদের প্রেরণা, তাদের থেকে আমরা প্রেরণা নিই। সেজন্য আমাদেরকে ভাবতে হবে আমাদের যারা মহাপুরুষ আছে তাদেরকে, তাদের যে প্রেরণা সেটাকে আমার জীবনে প্রয়োগ করতে পারছি কিনা, তাহলে আগামী দিনে আমরা আমাদের যে লক্ষ্য প্রাপ্তি আছে সেখানে পৌঁছাতে পারবো। তা নাহলে পরে বাবা মাকে দোষ দেবো, ঠিক আছে, কিন্তু এখন আমাদেরকে সেই ইতিহাসও জানতে হবে। তারপর কি করতে হবে? সেবা ভাব, যেটা বললাম যে সেবা ভাব এমন হতে হবে। স্বামী বিবেকানন্দ যখন ছোটবেলায় বালক, তোমাদের মধ্যে যখন বালক আছে ক্লাস 6-এ পড়ে, তো দুপুরে আর রোদ্দুরের সময় মাঠে ঘাটে খেলতে শুরু যায়, কিন্তু স্বামী বিবেকানন্দ আর মা কি করেছিলেন, একটা ঘরে তাকে বন্দি করে রেখেছিলেন। এটা হয়, আমাদের ঘরে হয়, এই তুই বাইরে বেরোবে না, দুপুরে ঘরের মধ্যে থাক। কিন্তু ওই পাশ দিয়ে একটি ভিখারি যাচ্ছিল, উনি ওই ভিখারি দাঁড়িয়ে ও বুড়ি মা শোনো শোনো দেখে ওই আলমারিতে মায়ের একটা নতুন কাপড় ওনাকে দিয়ে দিলেন। আমাদের মা বাবা হলে কি করতো, ভিতরে 2 টাকা দিয়ে দিত, আরে আমার নতুন কাপড় দিয়ে দিয়েছি। কিন্তু স্বামী বিবেকানন্দের মা তাকে জড়িয়ে ধরেছিলেন যে আগামী দিনে তুই দেশ রাষ্ট্রের জন্য ভাববি। এইরকম আমাদেরও ছোট থেকে তৈরি করতে হবে যে আর সেবা ভাব। যদি আমরা পরের জন্য যদি কিছু না ভাবি তাহলে কি করে হবে? যদি দেশের জন্য না ভাবি, সমাজের জন্য না ভাবি, তাহলে কি হবে? সেজন্য আমাদেরকে সেই ভাবনাও তৈরি করতে হবে। হুগলির একটা ছোট ঘটনা বলছি, কয়েক বছর আগেকার ঘটনা। আর ওই জেলাতে প্রথম হয়েছিল কিনা উচ্চ মাধ্যমিকে, সেখানে আর একদম সম্বোধনা দিচ্ছে, কারণ জেলাতে ফার্স্ট হয়েছে। তো ওই ছেলেটি গ্রামীণ রাস্তা দিয়ে একটা বাইকে করে যাচ্ছে, একটু বড় লোকের ছেলে, বাইকে করে যখন কার্যক্রম হয়ে গেল, ওনার নামে খুব সুনাম হলো যে ভালো ছেলেরা ভালো করে পড়াশোনা করছে। তো ওই মাঝির পথে যেতে যেতে একটি গরু, আর হঠাৎ রাস্তার এপার ওপার হয়েছে, একটি বৃদ্ধ মহিলা আর গরু দড়িতে লেগে সাইডে পড়ে গেছে। তো ওই ছেলেটি কি করলেন, বাইকে হরেন দিলেন, দেওয়ার পরে গরুটা সরে গেল, কিন্তু চলে গেল, কিন্তু বৃদ্ধ লোকটাকে দেখলেন, মহিলাকে তুললেন না। আর পিছনেই ওই এসআইয়ের গাড়ি যাচ্ছিল, উনি ভাবলেন যে একটু আগে যাকে আমরা ডায়াসে তুলে আর সংবর্ধনা দিলাম, যার সম্বন্ধে ভালো ভালো কথা বললাম, তার স্বভাব এরকম। তো আমাদের ভাবতে হবে, পড়াশোনায় পাণ্ডিত্য হতে পারে, কিন্তু আমার ব্যবহার, স্বভাব, আমার চরিত্র, রাষ্ট্রভক্তি, দেশভক্তি, সমাজভক্তি আছে কিনা, এটা এমনি এমনি হবে না। তার জন্য আমাদেরকে চর্চা করতে হবে, সেই বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। তো সেই জন্য দেশ সমাজ এটা যদি না ভাবে, তাহলে আমাদের যে লক্ষ্য সেটা প্রাপ্তি হবে না। আমরা 2047 সালকে বিকশিত ভারতের কথা ভাবছি, তো তার ভবিষ্যৎ প্রজন্ম কারা? আমরা যেখানে যারা আছি 1947 সালে আমাদের বয়স সেই অবস্থা থাকবে না, তো তখন যুবক কারা থাকবে? আপনারা থাকবেন। তো আপনাদের হাতে সেই দেশের সুরক্ষা থাকবে। তো আপনাদেরকে সেই স্তরের হতে হবে। যদি আপনার গেম, মোবাইল, মা বাবার কথা না শোনা, এসবে ব্যস্ত হয়ে যান, তাহলে বিকশিত ভারতে পৌঁছাতে পারবেন না। লক্ষ্য বড় আছে, লক্ষ্য পূরণ করতে গেলে আমাদেরকে এখন থাকতে তৈরি হতে হবে। সেই জন্য আমাদের যে সাধ্য আছে, যে সাধন আছে, তার মধ্য থেকে আমাদেরকে এগিয়ে আসতে হবে, তা নাহলে আমরা এগোতে পারবো না। সেই জন্য সংকল্প নিতে হবে যে আমাদের যে স্বদেশী ভাব, অর্থাৎ দেশ সর্বপ্রথম, সমাজ সর্বপ্রথম, তার জন্য আমাদের মধ্যে স্বদেশী ভাবও জাগাতে হবে। কিরকম? অর্থাৎ আমরা এখন ছোট আছি, তো আমাদের যে মাতৃভাষা আছে, এটা ছোট ছোট বিষয় কিন্তু বড় বিষয়। তো মাতৃভাষা, সেই ভাষার প্রতি আমরা দরদ আছে কিনা? যখন তখন আমরা মাঝে মাঝে অন্য শব্দ, অন্য ল্যাঙ্গুয়েজ ঢুকে দিচ্ছি। ভাষা শেখা ভালো, ভাষা জানা ভালো, এটা স্বাভাবিক, কর্তব্য আছে, কিন্তু আমার যে মাতৃভাষা তার প্রতি আমার গর্ব হয় কিনা, এটা হচ্ছে ভাষা। সেই জন্য সব ভাষার উপর আমাকে গর্ব করতে হবে। সব ভাষা, আমাদের যে পোশাক, সেই পোশাকের প্রতি আমার দরদ আছে কিনা? আমার যে রাষ্ট্রীয় পোশাক আছে, আমার যে সমাজের পোশাক আছে, সেটার প্রতি আমি দায়বদ্ধ আছি কিনা? মন্দিরে যাচ্ছি, জিন্স প্যান্ট টপ পরে যাচ্ছি, এটা আমাদের কালচার নেই, এটা আমাদের সংস্কৃতি নেই। সেখানে মন্দিরে যাওয়ার যে পোশাক, আমাকে সেইভাবে যেতে হবে। সেই জন্য এটা কখন থেকে তৈরি হবে? এই ছোট থেকে তৈরি হবে। সেই জন্য ভাষা ভূষা ব্যবস্থিত রাখতে হবে। ভজন, গান বাজনা কেমন হবে? বাড়িতে জন্মদিন অনুষ্ঠান হচ্ছে, সেখানে বাজছে বিয়ে বাড়ির গান। ছেলের অন্নপ্রাশন হচ্ছে, আর সেখানে নাম সংকীর্তন বা আর শ্রীকৃষ্ণের গান বাজছে না, বাজছে অন্য গান। এখান থেকেই শুরু আমাদের। তো সেই জন্য আমাদেরকে এখান থেকে শেখাতে হবে। সেই জন্য ভজন কেমন হবে পরিবারে? আমরা যুবক আছি, আর যা শক্তি আরাধনা করে হনুমান চালিসা পাঠ করি কিনা?
প্রতি মঙ্গলবার আমাদের সব কিছু গান সংকট বছর দূর হয়ে যাবে, সব একদম যে সমস্ত দুর্বস্থা আছে, যে সমস্ত খারাপ জিনিস দূর হয়ে যাবে। সেই জন্য আমাদের ভজনের দিকেও লক্ষ্য রাখতে হবে। আমাদের যুবকদের আর হনুমান চালিসা পাঠ করা উচিত, তা আমরা করছি কিনা এখান থেকে শেখা হবে, এখান থেকে আমরা বড় হবো। আর ঠিক আছে, ভবন, আমাদের পরিবার বাড়ি কেমন হবে, পরিবারের মধ্যে কিছু আধ্যাত্মিক আলোচনা হচ্ছে কিনা, পরিবারের মধ্যে কিছু সামাজিক আলোচনা হচ্ছে কিনা, নাকি শুধু পরিবারের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ি এইসব আলোচনা হচ্ছে, এটা নেই। পরিবারের মধ্যে আর সৎ ভাব, সেখানে সমানতা কিভাবে হতে পারে, পাশের বাড়ির কারো যদি কিছু কষ্ট আছে সেই বিষয়ে বাড়ির মধ্যে চর্চা হচ্ছে কিনা, এটা বলা হয় ভজন, সৎ ভজন। সেই জন্য ভজন, ভোজন এবং ভবন, মানে বাড়ির মধ্যে কেমন আছে। তারপরে হচ্ছে আর ভ্রমণ, বেড়াতে যাওয়া। বেড়াতে যাওয়ার মধ্যে আমাদের সংস্কার আছে, আমাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে, 12টা জ্যোতির্লিঙ্গ, 4টে ধাম, সেগুলো কবে বেড়াতে যাবো? শুধু দীঘা যাচ্ছি, শুধু দীঘা যাচ্ছি। তো আমাদের কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, তৎসব, শিলাগয়া কবে যাব? এইগুলো ভাব যখন আমাদের মনের মধ্যে আসবে, তখন আমরা যে লক্ষ্য চাইছি, দেশ সমাজ নিজের ব্যক্তি জীবন, তখন সফল হবে। সেই জন্য এর মধ্যে শিক্ষকদেরও বড় ভূমিকা আছে। শিক্ষকদেরও 4টে জিনিস আর পালন করতে হবে। করেন সবাই কিরকম? না, আমি শিক্ষক, অর্থাৎ আমাকে শেখাবার কৌশল জানা আছে কিনা, আমি মাস্টার। শুরু করো। আমাদের অনুষ্ঠান এই